আপনি কি জানেন থাইল্যান্ডের জাতীয় মাছের নাম কি? সিয়ামিস ফাইটার ফিশ। হ্যাঁ, এইটা আমাদের বেত্তা ফিশ। এই বেত্তা নামটা এসেছে ইকান বেত্তা। বেত্তা, ইকান মানে মাছ, বেত্তা মানে যোদ্ধা বা প্রাচীন যোদ্ধা টাইপের। আজকের ভিডিওতে শুধু বেট্টার ইতিহাস বলবো না, বেট্টা কোথায় থাকতে পছন্দ করে, সেই অনুযায়ী ট্যাঙ্ক সেট কেমন হতে পারে, পানিটা কেমন হওয়া উচিত এবং কী রকম খাবার দেওয়া উচিত, এর পাশাপাশি কোন মাছগুলোকে এর সাথে রাখা যায়, কি কি রোগ বেশি হয়, ব্রিডিং, কেয়ার, সব কিছু একটু একটু করে বলবো। ডিটেলস তো বলা সম্ভব না, ছোট্ট একটা ভিডিও, কিন্তু সব মেইন কথাগুলো বলবো। অদরকারি কথা বলার একদমই সময় নেই, তো চলুন শুরু করা যাক। একদম শুরুতে বেট্টা ফিশ রাখা হতো যুদ্ধ বা মাছের লড়াই দেখার জন্য, মানে অনেক আগের কথা বলছি, প্রায় 1000 বছর আগে। শুধু এই কারণেই বেট্টা ফিশ রাখা হতো। ওই সময় বেট্টার এত কালার বা ভেরিয়েশন ছিল না। পরবর্তীতে সিলেক্টিভ ব্রিডিংয়ের মাধ্যমে বেট্টার এত কালার আর এত ভেরিয়েশন তৈরি হয়েছে। প্রাকৃতিকভাবে বেট্টা মূলত ধান ক্ষেত টাইপের জায়গায় থাকতে পছন্দ করে, মানে অগভীর পানি, সেখানে অক্সিজেনও খুব বেশি থাকে না, আর যেহেতু ধান ক্ষেত বললাম, মানে পানিও একটু গরম থাকতে পারে, এমন জায়গাগুলোতে বেট্টা পাওয়া যায়। পানিতে পড়ে থাকা বিভিন্ন পাতা, ডাল এসব প্রচুর পড়ে আছে, এমন জায়গার ভেতরে থাকতেই বেট্টা পছন্দ করে। তো এইসব জিনিস মাথায় রেখেই আমাদের বেট্টার ট্যাঙ্ক সেট করতে হবে। বেট্টা ফিশের ট্যাঙ্ক সেট কথা আসলেই প্রচুর মানুষ জিজ্ঞেস করে বোল বা জারগুলোতে রাখা যাবে কিনা। অবশ্যই রাখা যাবে, কিন্তু কমপক্ষে 8 থেকে 10 লিটার পানি ধরতে হবে। কিন্তু আমার কাছে বেট্টা ফিশের জন্য বোল খুব বেশি পছন্দ না, আসলে কোনো মাছের জন্যই আমার কাছে বোল বা জার পছন্দ না, কারণ এর ভেতরে ফিল্টার সেট করার খুব ভালো সিস্টেম নেই। 1 ফুট কিউব একটা অ্যাকুরিয়াম বেট্টার জন্য পারফেক্ট। ফিল্ট্রেশনের জন্য খুব সুন্দরভাবে ছোট্ট একটা হ্যাং অন ব্যাক ফিল্টার লাগিয়ে দেওয়া যায়, মেনটেন্যান্সও সহজ। বেট্টার অ্যাকুরিয়ামের ডিজাইনটা খুবই গুরুত্বপূর্ণ। বেট্টার অ্যাকুরিয়ামে একদম নিচে প্রচুর পাতা পড়ে থাকবে, অনেক ডালপালা থাকবে, ফ্লোটিং প্ল্যান্টস থাকবে, এবং এর ভেতরে ও চাইলে যেন খুব সুন্দরভাবে নিজেকে লুকিয়ে ফেলতে পারে এরকম একটা পরিবেশ থাকবে। অনেক ধরনের পাতা আপনি ব্যবহার করতে পারেন, এর মধ্যে সবচেয়ে ভালো হলো কাঠবাদাম পাতা। ট্যাঙ্ক সেটআপের বাকি স্টেপগুলো নর্মাল অন্যান্য মাছের মতোই, মানে ট্যাঙ্কের নিচে ভালো মতো সাবস্ট্রেট দিয়ে তারপর এর ভেতরে ডেকোরেশন করে পানি দিয়ে সাইকেল কমপ্লিট করার পর মাছ ছেড়ে দিতে হবে। এখন এয়ার পাম্প লাগবে কি না, এটার উত্তর হলো না, এয়ার পাম্প লাগবে না। আপনি যে ওয়াটার চেঞ্জ করবেন এটাই যথেষ্ট, কারণ আমরা জানি বেট্টা ফিশ সরাসরি বাতাস থেকে অক্সিজেন নিতে পারে। এর মানে কিন্তু এটা না যে পানিতে অক্সিজেন দিলে সমস্যা হবে। পানিতে যদি অক্সিজেন বেশি থাকে তাহলে এই অক্সিজেন অবশ্যই অন্য মাছের মতো বেট্টা ফিশের জন্যও ভালো। এর জন্য কি এয়ার পাম্প দেওয়ার দরকার আছে? না, এয়ার পাম্পের দরকার নেই, অল্প কিছু প্ল্যান্টস অ্যাড করলেই হয়ে গেল। এয়ার পাম্পও চাইলে দিতে পারেন, নো প্রবলেম। ব্রিডিংয়ের সময় এয়ার পাম্প দিলে বাবল নেস্ট নষ্ট হয়ে যেতে পারে, কিন্তু আপনি তো ব্রিড করছেন না, তাই কম ফ্লোতে একটা স্পঞ্জ ফিল্টার চাইলে চালাতেই পারেন। এখন ফিল্ট্রেশন। বেট্টা ফিশের ট্যাঙ্কে ফিল্টার লাগবে কিনা এটা নিয়ে কনফিউশনের কিছুই নেই। আপনি যেই মাছই রাখেন না কেন, যে কোনো মাছের জন্যই পানি পরিষ্কার রাখতেই হবে। বেট্টা পানির কোয়ালিটি একটু খারাপ হয়ে গেলেও সহ্য করতে পারে, মারা যায় না। হার্ডি ফিশ হওয়ায় খারাপ পরিবেশেও নিজেকে মানিয়ে নিতে পারে। এর মানে এইটা না যে আমরা ওকে খারাপ পরিবেশেই রাখবো। আমি বলবো অবশ্যই ছোট্ট একটা ফিল্টার ব্যবহার করবেন। ফিল্টার ছাড়াও রেগুলার ওয়াটার চেঞ্জ করে বেট্টা ফিশকে রাখা যায়, কিন্তু ফিল্টারটা থাকলে পানির কোয়ালিটিটা খুব ভালো থাকে, একটু বেশি মাছ হেলদি থাকে, পানি চেঞ্জ করার ঝামেলাটাও একটু কমে যায়। এরকম ছোট অ্যাকুরিয়ামে বেট্টার জন্য বেস্ট চয়েস হলো হোপ ফিল্টার, মানে হ্যাং অন ব্যাক ফিল্টার। যেহেতু ছোট অ্যাকুরিয়াম তাই ছোট্ট একটা ফিল্টার লাগবে, এতও দাম না, কিন্তু পানি চেঞ্জ করার ঝামেলা কমিয়ে দিবে, পানি সবসময় চকচকে রাখবে, মাছটাও বেশি দিন বেঁচে থাকবে। আর ওয়াটার চেঞ্জের কথা বললে প্রতি সপ্তাহে 20 to 40% ওয়াটার চেঞ্জই যথেষ্ট, এর বেশি কোনোই দরকার নেই। এখন আসা যাক বেট্টা ফিশের খাবার সম্পর্কে। বেট্টা ফিশ মূলত কার্নিভোরাস, বিভিন্ন পোকামাকড় এবং পোকামাকড়ের লার্ভা খেয়েই প্রকৃতিতে বেঁচে থাকে। ওরা গোল্ডফিশের মতো ভেজিটেবলস খেতে পছন্দ করে না। বেট্টা ফিশের আসলে পেটটা অনেক ছোট, তাই এমন খাবার খেতে হবে যেটা অল্প খেলেই অনেক পুষ্টি পাওয়া যাবে। আর জীবিত খাবারে অনেক বেশি প্রোটিন থাকে, তাই জীবিত বা লাইভ ফুড বেট্টার জন্য সবচেয়ে ভালো খাবার। কিন্তু লাইভ ফুড আপনি যেখান থেকেই কিনে আনেন না কেন, এনে যদি আপনি সরাসরি মাছকে খাওয়ান সেটা সেফ না। আপনি যদি নিজে কালচার করতে পারেন, টিউবি ফ্লেক্স, মাইক্রোয়ার্ম, ডাফনিয়া, তারপর মসকিউটো লার্ভা খুবই ইজি, বেট্টার জন্য ভালো। ছোটোকালে ব্রাইন শিম খাওয়াতে পারেন। এখন সব লাইভ ফুডের কথা আমি বললাম, এগুলো যদি কালচার করা আপনার পক্ষে সম্ভব না হয় তাহলে ড্রাই লাইভ ফুডগুলো খাওয়াতে পারেন। ড্রাই যদি খাওয়ান তাহলে আর কোনো কালচার করার ঝামেলা নেই। কালচার করার কথা কেন বললাম? বিভিন্ন পরজীবী বা ব্যাকটেরিয়ার কারণে মাছের যে রোগগুলো হয় সেগুলো বেশিরভাগ সময় দেখা যায় বিভিন্ন লাইভ ফুড থেকেই আসে। আপনি যে লাইভ ফুডটা কিনে আনছেন, আপনি কি জানেন তার ভেতরে কোনো ক্ষতিকর পরজীবী বা ব্যাকটেরিয়া নেই? তাই লাইভ ফুড জীবিত অবস্থায় খাওয়াতে চাইলে নিজে কালচার করে খাওয়াবেন অথবা ড্রাই খাওয়াবেন। আচ্ছা, তারপর আসা যাক যদি প্যালেট খাওয়াতে চান, তাহলে অনেক ব্র্যান্ডেরই বেট্টার জন্য আলাদা অনেক ভালো ভালো খাবার আছে। কোন কোন ব্র্যান্ডের খাবার আপনি খাওয়াতে পারেন? হিকারি, সিসো বেট্টার জন্য মারাত্মক জনপ্রিয়। অপটিমামেরও বেট্টার আলাদা খাবার আছে।
আরও বিভিন্ন ব্র্যান্ডের বেটটার জন্য ভালো ভালো খাবার আছে, কিন্তু বাজারে বেটটার জন্য এমন কিছু খাবারও আছে যেগুলো বেটটার কালার বাড়াবে বলে বিক্রি করা হয়, কিন্তু প্রকৃতপক্ষে সেই খাবারগুলো বেটটার ক্ষতি করে। ওইসব খাবারে মূলত স্টেরয়েড বা হরমোন ব্যবহার করে মাছের কালার বৃদ্ধি করা হয়, ফলে মাছের কালার বাড়লেও শরীরের ভেতরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের ক্ষতি হয় এবং মাছের আয়ু কমিয়ে দেয়। এমনিতেই বেট্টা ফিশকে 3-4 বছরই বাঁচিয়ে রাখা যায়, আরও যদি আয়ু কমে যায় তাহলে আর কি বলবো। তাই যেই ব্র্যান্ডের নাম আপনি কোনো দিন আগে শোনেনও নাই, কালার বাড়াবে বলে সেই ব্র্যান্ডের খাবার কিনে ফেলার আগে একটু সাবধান থাকবেন। আর আয়ুর ব্যাপারটা যে বললাম, বেট্টা ফিশকে আসলে অ্যাকুরিয়ামে 3-4 বছরই বাঁচিয়ে রাখা যায়, তাই ছোট সাইজের বেট্টা কেনাটাই বুদ্ধিমানের কাজ। দোকানে আপনি অনেক বড় একটা সুন্দর বেট্টা ফিশ দেখলেন আর কিনে নিয়ে আসলেন, তারপর সব কিছু ঠিক থাকলেও সে কিছুদিন পর মারা যেতে পারে। হতে পারে মাছটার আসলেই অনেক বয়স হয়ে গেছে। তাই কম বয়সী ছোট বেট্টা কিনে নিয়ে আসবেন, আস্তে আস্তে আপনার সামনে বড় হবে, সুন্দর হবে, অনেক দিন একসাথে থাকবে। তারপর ট্যাংমেটস। আমি এটা নিয়ে বাড়াতে চাই না, ইউটিউবে এই বিষয়ে অনেক ভিডিও আছে। আমি কয়েক সেকেন্ডে যেই মাছগুলোকে সাধারণত বেট্টার সাথে রাখা হয় সেগুলোর নাম বলে দিচ্ছি। মেল বেট্টার সাথে সাধারণত কোরিডোরাস, বিভিন্ন ড্যানিও, বিভিন্ন লোচ, কুলি লোচ অথবা হিলস্টোন লোচও রাখতে পারেন, অথবা বিভিন্ন মলি রাখতে পারেন। তারপর বিভিন্ন র্যাসবোরাও রাখা যায়, অটোসিনক্লেস, বিভিন্ন প্ল্যাকো, এই সব মাছ রাখা যায়। আর ফিমেল বেটটার সাথে মেল বেটটার সাথে যে মাছগুলোকে রাখা যায় সেগুলোকে তো রাখা যায়ই, তার পাশাপাশি আরও বিভিন্ন মাছ রাখা যায়, মানে অনেক মাছকেই ফিমেল বেটটার সাথে রাখা যায়। অ্যাঞ্জেল, রেমবো, তারপর গাপ্পি রাখা যায়, আরও অনেক মাছ রাখা যায়। ফিমেলগুলো এত রাগী হয় না বা এত মারামারি করে না দেখা যায়। তো অনেকগুলো মেল বেটটা একসাথে রাখা যাবে না, কিন্তু অনেকগুলো ফিমেল বেটটা একসাথে রাখা যাবে। চাইলে আপনি শুধু ফিমেল বেটটার একটা ট্যাঙ্ক বানাতে পারেন, এটা অনেক ভালো লাগে। যেহেতু বেটটার অনেক কালার হয়, এক এক কালারের বেটটা দিয়ে যদি আপনি আপনার অ্যাকোরিয়ামটা সাজান, মানে শুধু ফিমেল বেটটা দিয়ে, তাহলে আসলেই ভালো লাগবে। তারপর বেট্টা ফিশের ব্রিডিংয়ের কথা বললে অনেক কিছু বলা সম্ভব। বেট্টা ফিশ যেহেতু মারামারি করে, তার মানে আমরা ফিমেল আর মেলটাকে একসাথে রাখতে পারবো না। এর আগে অনেক প্রসেস আছে, আর তারও আগে মেল ফিমেল চিনতে হবে। বেট্টার কমন ভ্যারাইটিগুলোর মেল ফিমেল চেনা খুবই সহজ। ছেলেগুলোর ফিন অনেক বড় থাকে, অনেক বেশি কালারফুল থাকে। ফিমেলগুলোর ফিন একটু ছোট থাকে আর এত বেশি কালারফুল থাকে না। মানে কমন ভ্যারাইটিগুলো এভাবেই চেনা যায়। ব্রিডিংয়ের জন্য আগে যে কোনো একটা পাত্রে পানি রেডি করবেন। কাঠবাদাম পাতা দিয়ে খুব সুন্দরভাবে পানিটা যখন একদম লালচে হয়ে যাবে, তখন তার ভেতরে একটা প্রাপ্তবয়স্ক মেল ছেড়ে দিবেন। তারপর যখন দেখবেন মেল মাছটা এরকম বাবল নেস্ট তৈরি করেছে, তখন তার ভেতরে ফিমেল দিয়ে দিতে হবে। আর অবশ্যই ফিমেলটার পেটে ডিম থাকতে হবে, আর যেই জাতের মেল আপনি ব্যবহার করছেন সেই জাতেরই ফিমেল দিতে হবে। এই জিনিসটা একটু খেয়াল রাখবেন, মানে এলোমেলো বাচ্চা কোনোভাবেই করা যাবে না। ডিম পাড়ার পর ফিমেলটাকে সরিয়ে ফেলতে হবে, তা না হলে ফিমেলটাকে মেল মেরেও ফেলতে পারে। ডিমগুলোর দেখাশোনা শুধু মেলটাই করবে। 24 থেকে 48 ঘন্টার মধ্যে ডিম থেকে বাচ্চা পেয়ে যাবেন। আর বেটা ফিশের ব্রিডিং গ্রীষ্মকালে ভালো হয়, মানে টেম্পারেচারটা একটু বেশি থাকলে ভালো রেজাল্ট পাওয়া যায়। ব্রিডিং নিয়ে বলতে থাকলে আসলে অনেক কিছু বলা সম্ভব, কারণ বেটা ফিশের ব্রিডিং অন্য মাছগুলোর মতো না। বেটটা ব্রিডিং করতে গিয়ে এক একজনের এক এক রকম অভিজ্ঞতা রয়েছে, এক একজনের এক এক ধরনের টেকনিক রয়েছে। বর্তমানে আমাদের দেশেও প্রচুর বেটা ব্রিডার আছে। বেটা ফিশের ব্রিডিং এত সংক্ষেপে বলা আসলেই খুবই কঠিন, তাও বললাম কোনো রকম। কিন্তু আমার মনে হয় আমার অডিয়েন্সটা শখের বসে টুকটাক মাছ পালে, তারা ব্রিডার না, তাই এই টপিকটা এতও গুরুত্বপূর্ণ না। তো চলুন এখন জেনে আসি বেট্টা ফিশের কোন রোগগুলো সবচেয়ে বেশি হয়। বেট্টা ফিশের ওইসব রোগই সবচেয়ে বেশি হয় যেই রোগগুলো পানি দূষিত হওয়ার কারণে হয়। আমরা দোকানে ছোট ছোট পাত্রে বেটা ফিশকে দেখি, বাসায় এনেও ওই রকম অযত্ন অবহেলায় রাখার চেষ্টা করি। বেট্টা ফিশ পানিতে অক্সিজেন কম থাকলেও বাঁচতে পারে, কিন্তু পানি দূষিত হলে তো আর বাঁচতে পারবে না। বেট্টা ফিশের একটা কমন রোগ হলো ফিন রট। ফিন রট বিভিন্ন কারণে হতে পারে, কিন্তু বেট্টা ফিশের বেশিরভাগ সময় ফিন রট হয় পানি দূষিত হওয়ার কারণে। ওই যে বেট্টা ফিশের ট্যাঙ্কে মানুষ ফিল্টার তো ব্যবহার করেই না, পানিও রেগুলার পরিষ্কার করে না, অল্প একটু পানি দিয়ে রাখে। এই যে পানি দূষিত হয়ে যায়, এই কারণেই দেখা যায় ফিন রট হয়ে যায়। ফিন রট হয়ে গেলে অ্যাকুরিয়ামে সল্ট ট্রিটমেন্ট করতে পারেন। 10 লিটার পানিতে 2-2.5 চামচ পর্যন্ত ব্যবহার করলেই হয়। পানির খারাপ অবস্থার জন্য আরও বিভিন্ন রোগ হয়। এর মধ্যে একটা রোগ হলো কলামনারিস। রোগটা হয়ে গেলে ফাঙ্গাল ইনফেকশন ভেবে ভুল চিকিৎসা দেওয়ার কারণে অনেক সময় এই রোগে মাছ মারা যায়। টেট্রাসাইক্লিন এই রোগে কাজ করে, যদি না করে তাহলে কানামাইসিন। আর বেট্টা ফিশের ব্লোটিংয়ের সমস্যাটাও হতে দেখা যায়। যেহেতু বেট্টার পেট ছোট, তাই কোনো দিন বেশি খাবার খাইয়ে ফেললে অথবা খাবার ঠিকভাবে হজম হওয়ার আগে আবার খাবার দিয়ে দিলে এরকম সময় এই সমস্যাটা হয়। তখন ইপসাম সল্ট ব্যবহার করতে পারেন 10 লিটার পানিতে 1 চা চামচ। পানির টেম্পারেচার কমে গেলে হোয়াইট স্পট হতে পারে, একদম কমন একটা রোগ। তখন তাপমাত্রা বাড়াবেন, আর বিভিন্ন ওষুধ পাওয়া যায় অ্যান্টি হোয়াইট স্পট নামে, সেগুলো ব্যবহার করতে পারেন। অথবা রক সল্ট দিয়ে তাপমাত্রা বাড়ালেও প্রাথমিক পর্যায়ে সুস্থ হয়ে যায়। আর কি, আর রোগ সম্পর্কে জানার খুব বেশি দরকার নেই। পানি ঠিকঠাক রাখলে এবং ভালো খাবার খাওয়ালে কোনো রোগই হবে না। ও আচ্ছা, লাইভ ফুড খাওয়ানোর ফলে অনেক সময় অ্যাঙ্কার ওয়ার্মের সমস্যা হয়। তখন শরীরের সাথে যে অংশটা ঝুলছে সে অংশটা ধরে সুন্দর মতো টেনে বের করে ফেলতে হবে এবং তারপর মিথিলিন ব্লুর পানিতে রাখতে হবে, অথবা পটাশও ব্যবহার করা যেতে পারে।
তো আজকের মতো এ পর্যন্তই থাক। ভিডিও থেকে যদি কোনো নতুন ইনফরমেশন জেনে থাকেন তাহলে অবশ্যই লাইক করবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন। ফিরছি নতুন কোনো ভিডিওতে।